প্রশ্ন, 64তম জিআই ঘি পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নিচের কোন পণ্যটি? সঠিক উত্তর, মানিকগঞ্জের হাজারী গুড়। ব্যাখ্যা, জিআই পণ্য বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য রয়েছে 64টি। 64তম জিআই পণ্য মানিকগঞ্জের হাজারী গুড়। 22শে জুন 2026 তারিখে জাতীয় সংসদে কুমিল্লা -9 আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। অপরদিকে 63তম জিআই পণ্য জয়পুরহাটের লতিরাজ কচু, 62তম জিআই পণ্য কালীগঞ্জের তোয়ালে, 61তম জিআই পণ্য মেহেরপুরের সাবিত্রী মিষ্টি, 7তম জিআই পণ্য ফরিদপুরের পাট, 59তম জিআই পণ্য মেহেরপুরের হিমসাগর আম, 58তম জিআই পণ্য ফুলবাড়িয়ার লাল চিনি। উৎস, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর মন্ত্রণালয়। লিঙ্ক। প্রশ্ন, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে সরাসরি ভূমিকা পালন করে কোন ধরনের ক্রোমোজোম? সঠিক উত্তর, 23 জোড়া, মোট 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া, 44টি হলো অটোসোম, যা দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, এবং বাকি 1 জোড়া, 2টি হলো সেক্স ক্রোমোজোম, যা সরাসরি লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। ক্রোমোজোম বংশগতির প্রধান বাহক এবং জীবের বংশগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কোষের নিউক্লিয়াসে অবস্থিত একটি বিশেষ গঠন, যা মূলত ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। জার্মান বিজ্ঞানী স্ট্রাসবার্গার 1875 সালে নিউক্লিয়াসে ক্রোমোজোম পর্যবেক্ষণ করেন, তবে তিনি এর নামকরণ করেননি। পরবর্তীতে ওয়াল্ডে 1888 সালে সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন। প্রতিটি প্রজাতির কোষে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে। মানুষের দেহকোষে মোট 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া ক্রোমোজোমকে অটোসোম বলা হয়। এগুলো দেহের বিভিন্ন গঠনগত বৈশিষ্ট্য ও শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে না। অবশিষ্ট 1 জোড়া ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বলা হয়, যা সন্তানের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম দুটি X ও Y দ্বারা নির্দেশিত হয়। সাধারণত নারীর সেক্স ক্রোমোজোম XX এবং পুরুষের XY হয়ে থাকে। উৎস, জীববিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সায়েন্স এক্সপার্ট, লাইভ পাবলিকেশনস। প্রশ্ন, the main subject of an essay on man is? সঠিক উত্তর, man's place in the universe। ব্যাখ্যা, সঠিক উত্তর খ, man's place in the universe। আলেকজান্ডার পোপের an essay on man এর মূল বিষয় হল মহাবিশ্বে মানুষের অবস্থান ও ভূমিকা। an essay on man হল আলেকজান্ডার পোপ রচিত একটি দার্শনিক কবিতা, philosophical poem essay, যা 1733-34 সালে হারোইক কাপলেট ছন্দে প্রকাশিত হয়। এটি 4টি এপিসোড আকারে বিভক্ত, যেখানে প্রথমটি মানব ও মহাবিশ্বের সম্পর্ক, দ্বিতীয় ব্যক্তি স্বতন্ত্রতা, তৃতীয় সমাজের সঙ্গে মানুষের যোগ, এবং চতুর্থ সুখ ও নৈতিকতার ধারণা নিয়ে আলোচনা করে। সামগ্রিকভাবে এই কবিতাটি মানুষের অবস্থান, কর্তব্য, সৃজনশীলতা ও নৈতিকতা নিয়ে একটি বিবেচনামূলক বিমর্ষ, যা ডায়ালেক্টিক, দান্দিকতা, ভাবনার মধ্য দিয়ে বিশ্ব ও ঈশ্বরের সঙ্গে মানব সম্পর্ককে ব্যাখ্যা করে। আলেকজান্ডার পোপ, তিনি একজন ইংলিশ অথর। Alexander Pope is called mock heroic poet. He is a poet of the Augustan period. He is one of the most epigrammatic of all English authors. Famous works: An Epistle to Dr. Arbuthnot, An Essay on Criticism, An Essay on Man, Eloise to Abelard, The Denchiad, The New Denchiad, The Rape of the Lock, Windsor Forest. Source: Britannica, Lime MCQ English Essence। প্রশ্ন, আন্তর্জাতিক মানচিত্রে সাকা হাফং পর্বতশৃঙ্গটি কি নামে পরিচিত? সঠিক উত্তর, মোদক-তং। ব্যাখ্যা, সাকা হাফং বেসরকারি ও বৈজ্ঞানিক পরিমাপ অনুসারে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যদিও বাংলাদেশ সরকারের প্রাতিষ্ঠানিক রেকর্ড অনুযায়ী এখনও তাজিংডং বিজয় কে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে গণ্য করা হয়। এটি মূলত অ্যাডভেঞ্চার প্রেমী এবং পর্বত আরোহীদের কাছে বাংলাদেশের এভারেস্ট নামে পরিচিত।
ডানমুখী দ্বৈত তীর অবস্থান। এটি পার্বত্য বান্দরবন জেলার থানচি উপজেলার লিকরি সীমান্তের কাছাকাছি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত। এর একপাশে বাংলাদেশের বান্দরবন এবং অন্য পাশে মিয়ানমারের চীন রাজ্য। ডানমুখী দ্বৈত তীর উচ্চতা। বিভিন্ন আন্তর্জাতিক টপোগ্রাফিক ম্যাপ, ইউএস ও রাশিয়ান ম্যাপ, গুগল আর্থ এবং অভিযাত্রীদের জিপিএস রিডিং অনুযায়ী সাকা হাফং এর উচ্চতা প্রায় 1052 মিটার 3451 ফুট থেকে 1064 মিটার 3491 ফুট পর্যন্ত। স্থানীয় বোম নৃগোষ্ঠীর মানুষেরা একে তলাংময়, লাংময় এবং মুরংরা বর্ডার হোম বলে ডাকে। এছাড়া এটি আন্তর্জাতিকভাবে মডক টং নামেও পরিচিত। 2005 সালে ব্রিটিশ পর্বতারোহী জেমস ফুলেন প্রথম এই চূড়ায় আরোহণ করেন এবং জিপিএস এর মাধ্যমে এর উচ্চতা ও স্থানাঙ্ক রেকর্ড করেন। 2007 সালে ইয়াহিয়া খানের নেতৃত্বে প্রথম বাংলাদেশি অভিযাত্রী দল সাকা হাফং জয় করে। তথ্যসূত্র ওয়ার্ল্ড অ্যাটলাস ও ডেইলি এশিয়ান এজ। প্রশ্ন, গাহি তাহাদের গান ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান কবিতাংশটুকু কোন কবিতার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর জীবন বন্দনা। ব্যাখ্যা, গাহি তাহাদের গান ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান কবিতাংশটুকু জীবন বন্দনা কবিতার অন্তর্ভুক্ত। জীবন বন্দনা কবিতা। জীবন বন্দনা কবিতাটি কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সন্ধ্যা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে। বাংলাদেশের রণসঙ্গীত চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল এই কাব্য থেকে নেওয়া হয়েছে। জীবন বন্দনা কাজী নজরুল ইসলাম গাহি তাহাদের গান ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান শ্রম কিনাম কঠিন যাদের নির্দয় মুঠি তলেত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে বন্য সাপদ সংকুল জরা মৃত্যু ভীষণা ধরা যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতভয়বনের ব্যাঘ্র মোড়র সিংহ বিবরের ফণি লয়ে। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, সন্ধ্যা, ঝিঙে ফুল, ফণি মনসা, জিঞ্জিরা, প্রলয় শিখা ইত্যাদি। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া এবং জীবন বন্দনা কবিতা। প্রশ্ন, ওসিআর সফটওয়্যার স্ক্যান করা ডকুমেন্টের বিটম্যাপ ইমেজকে কিসে রূপান্তর করে? সঠিক উত্তর ASCII টেক্সটে। ব্যাখ্যা, ওসিআর সফটওয়্যার স্ক্যান করা ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ বিশ্লেষণ করে অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন শনাক্ত করে এবং সেগুলাকে ASCII টেক্সটে রূপান্তর করে। ওসিআর এর কার্যপ্রক্রিয়া। ওসিআর এর পূর্ণরূপ অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। এটি ছবি বা স্ক্যান করা নথির লেখাকে কম্পিউটারে সম্পাদনা ও অনুসন্ধানযোগ্য টেক্সটে রূপান্তরের প্রযুক্তি। অক্ষর শনাক্তকারী সংশ্লিষ্ট যন্ত্রকে অপটিক্যাল ক্যারেক্টার রিডার ও বলা হয়। স্ক্যানার প্রথমে কাগজের ডকুমেন্টকে বিটম্যাপ ইমেজে রূপান্তর করে। বিটম্যাপ হলো পিক্সেল ভিত্তিক ছবি। এতে লেখা দৃশ্যমান থাকলেও কম্পিউটার প্রতিটি শব্দকে সরাসরি টেক্সট হিসেবে বুঝতে পারে না। ওসিআর সফটওয়্যার বিটম্যাপের রেখা, বক্রতা, ফাঁক ও অক্ষরের গঠন বিশ্লেষণ করে। এরপর সেগুলাকে পূর্বনির্ধারিত অক্ষর ও সংখ্যার নমুনার সঙ্গে মিলিয়ে ক্যারেক্টার শনাক্ত করে। শনাক্ত ক্যারেক্টারগুলো ASCII বা অন্য সমর্থিত ক্যারেক্টার এনকোডিং অনুসারে যন্ত্রপাঠ্য টেক্সটে রূপান্তরিত হয়। ASCII এর পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। রূপান্তরিত টেক্সট কপি, সম্পাদনা, অনুসন্ধান, সংরক্ষণ এবং বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা যায়। শুধু স্ক্যান করা হলে ডকুমেন্টটি ছবিই থাকে। ওসিআর প্রয়োগ করলে ছবির ভেতরের লেখা আলাদা টেক্সট হিসেবে পাওয়া যায়। মুদ্রিত বই, বিদ্যুৎ বিল, ইন্স্যুরেন্স নোটিশ, চিঠির পিনকোড এবং পুরনো নথি ডিজিটাল করার কাজে ওসিআর ব্যবহৃত হয়। ইমেজের স্বচ্ছতা, অক্ষরের ধরন ও ভাষা সমর্থনের উপর শনাক্তকরণের নির্ভুলতা নির্ভর করে। অন্যান্য অপশন, ডান দিকে পয়েন্ট করা তীর বারকোড ডেটা, বারকোড স্ক্যানার দাগ ও ফাঁকের বিন্যাস থেকে সাংকেতিক তথ্য শনাক্ত করে। ডান দিকে পয়েন্ট করা কার্যপ্রক্রিয়া। ওসিআর এর পূর্ণরূপ অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। এটি ছবি বা স্ক্যান করা। প্রশ্ন, দক্ষিণ আমেরিকার মোট কয়টি দেশ জুড়ে আমাজন বনাঞ্চল বিস্তৃত? সঠিক উত্তর 9টি। ব্যাখ্যা, আমাজন
আমাজন বিশ্বের সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল এবং পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। আয়তন প্রায় 5.5 থেকে 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। আমাজন এতটাই বিশাল যে এটি পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় 40% এলাকা দখল করে আছে। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে অবস্থিত: ব্রাজিল 60%, পেরু 13%, কলম্বিয়া 10% এবং বাকি অংশ ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। আমাজনের বেশিরভাগ অংশ রয়েছে ব্রাজিলে। আমাজন পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদিত হয় পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজনের চিরহরিৎ বন থেকে। তার থেকেও বেশি কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এই বনভূমি। প্রায় 200 কোটি মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে 70 লাখ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এই বনাঞ্চল। তাই এটিকে প্রায়ই পৃথিবীর ফুসফুস বলা হয়। এখানকার গাছপালা প্রতিদিন প্রায় 20 বিলিয়ন টন পানি বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, যা দক্ষিণ আমেরিকার বৃষ্টিপাত চক্র নিয়ন্ত্রণে অপরিহার্য। তথ্যসূত্র: আই. ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, WWF, WWF UK, ব্রিটানিকা, ন্যাশনাল জিওগ্রাফিক এবং অ্যাম্প, নাসা। প্রশ্ন: গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে পথের পাঁচালী উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? সঠিক উত্তর: বিচিত্রা। ব্যাখ্যা: পথের পাঁচালী উপন্যাস। পথের পাঁচালী 1929 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। প্রথম রচিত এই উপন্যাসের মাধ্যমেই তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। গ্রন্থাকারে প্রকাশিত হয় সজনীকান্ত দাশের রঞ্জন প্রকাশালয়, কলকাতা থেকে। এই কাহিনীর পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন। এর প্রধান অংশই হল একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয়। প্রত্যেকটি তুচ্ছ বিষয় ও ঘটনা নিয়ে আসে রহস্য ও সৌন্দর্যের আভাস, সবই মূল্যবান ও আনন্দময়। উপন্যাসটির 3টি ভাগ: বল্লালী বালাই, আটির ভেপু, অক্রূর সংবাদ, পথের পাঁচালী, নায়ক বালক, অপু। উপন্যাসের দ্বিতীয় খণ্ড অপরাজিত 1931। দ্বিতীয় অংশে অপুর কৈশোর ও যৌবনের কাহিনী বর্ণিত হয়েছে। পথের পাঁচালী ও অপরাজিত অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। পথের পাঁচালী উপন্যাসটি ভারতীয় বিভিন্ন ভাষাসহ ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়েছে। পথের পাঁচালী উল্লেখযোগ্য চরিত্রগুলো হল অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, হরিহর ও সর্বজয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসসমূহ: পথের পাঁচালী, অপরাজিত, অশনি সংকেত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইছামতি, দৃষ্টি প্রদীপ, বিপিনের সংসার, চাঁদের পাহাড়, দম্পতি ইত্যাদি। উৎস: পথের পাঁচালী উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন: পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর: বদরউদ্দিন উমর। ব্যাখ্যা: পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি হল বদরউদ্দিন উমর রচিত বাংলা ভাষা আন্দোলনের সামগ্রিক পটভূমি তথা সমকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে 3 খণ্ডে প্রকাশিত বই। 3 খণ্ডে সম্পূর্ণ এই বইয়ে লেখক অসংখ্য দলিল, সাক্ষাৎকার ও তথ্য ব্যবহার করেছেন। ফলে এটা হয়ে উঠেছে ভাষা আন্দোলন সম্পর্কে অদ্বিতীয় এক আকর গ্রন্থ। বইটির প্রথম খণ্ডে আছে ভাষা আন্দোলনের সূত্রপাত, সাংস্কৃতিক আন্দোলন হিসেবে তার প্রাথমিক বিকাশ এবং রাজনৈতিক সংগ্রামের উন্নততর পর্যায় উত্তরণের বিবরণ। এটি বাংলা ভাষা আন্দোলন নিয়ে সবচেয়ে তথ্যবহুল সমাদৃত বাংলা বই এবং ভাষা আন্দোলনকে নিয়ে লেখা প্রথম গবেষণামূলক গ্রন্থ। অন্যদিকে আহমদ রফিক রচিত গ্রন্থ ভাষা আন্দোলনের ইতিহাস, M.R. আক্তার মুকুল রচিত গ্রন্থ 21 দলিল, আনিসুজ্জামান রচিত গ্রন্থ আত্মপরিচয় ভাষা আন্দোলন স্বাধীনতা। বদরউদ্দিন উমর। বদরউদ্দিন মোহাম্মদ উমর ছিলেন একজন বাংলাদেশী লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এর নেতা। 3 খণ্ডে উমর রচিত
পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি 1970, 1976, 1981, 52 ভাষা আন্দোলনের ইতিহাস রচনায় পথিকৃৎ হিসেবে বিবেচিত। তিনি সংস্কৃতি সাময়িকী সম্পাদনা করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সাম্প্রদায়িকতা, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও 19 শতকের বাঙালি সমাজ, যুদ্ধপূর্ব বাংলাদেশ, যুদ্ধোত্তর বাংলাদেশ, ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ, বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি, সংস্কৃতির সংকট ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া এবং পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। প্রশ্ন: চুজ দ্য সিনোনিম অফ পাগনেশিয়াস। সঠিক উত্তর বেলিজেরেন্ট। ব্যাখ্যা: সঠিক উত্তর খ, বেলিজেরেন্ট। Pugnacious, adjective, English meaning, having a strong desire to argue or fight with other people. বাংলা meaning, আনুষ্ঠানিক, যুদ্ধংদেহী, লড়াই প্রিয়, কলহপ্রিয়, কলহপ্রবণ, ঝগড়াটে। Given options: ক, indigent, adjective, English meaning, very poor. বাংলা meaning, আনুষ্ঠানিক, দরিদ্র, নির্ধন, অকিঞ্চন। খ, belligerent, adjective, English meaning, aggressive and unfriendly. বাংলা meaning, ব্যক্তি, জাতি ইত্যাদি, যুদ্ধরত, যুদ্ধমান। গ, obsequious, adjective, English meaning, trying too hard to please somebody, especially somebody who is important. বাংলা meaning, আজ্ঞাবহ, বশংবদ, বিশেষত সুবিধাদির প্রত্যাশায় মাত্রাতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনকারী। ঘ, taciturn, adjective, English meaning, tending not to say very much in a way that seems unfriendly. বাংলা meaning, অল্পবাদী, মৌন স্বভাব, বাকবিমুখ, মিতবাক। অপশন বিবেচনা করে দেখা যায় the synonym of pugnacious, belligerent. More synonyms: bellicose, combative. Source: Oxford Learners Dictionaries, accessible dictionary by Bangla Academy. প্রশ্ন: সুশাসন প্রতিষ্ঠিত হলে সমাজে কোনটির অবসান ঘটে? সঠিক উত্তর বিচারহীনতার সংস্কৃতি। ব্যাখ্যা: সুশাসন প্রতিষ্ঠিত হলে সমাজে বিচারহীনতার সংস্কৃতি র অবসান ঘটে। সুশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল আইনের শাসন। আইনের শাসনের মূল কথাই হল আইনের চোখে সবাই সমান এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হলে প্রভাবশালী বা রাজনৈতিকভাবে শক্তিশালী ব্যক্তিরাও অপরাধ করে পার পায় না। ফলে বিচারহীনতার অবসান ঘটে। তাই সুশাসন নিশ্চিত করতে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ হতে হয়। বিচার বিভাগ স্বাধীন হলে নির্বাহী বিভাগ বা কোনো প্রভাবশালী গোষ্ঠী বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না, যা প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করে। সুশাসন নিশ্চিত করার অর্থই হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মানবতা ও আইনের প্রতি দায়বদ্ধ থাকবে। তথ্যসূত্র: UNDP Governance for Sustainable Development Framework, OHCE4, Good Governance and প্রশ্ন: ইন্টারনেট অফ থিংস শব্দটি প্রবর্তন করেন কে? সঠিক উত্তর কেভিন অ্যাশটন। ব্যাখ্যা: ব্রিটিশ প্রযুক্তিবিদ কেভিন অ্যাশটন 1999 সালে ইন্টারনেট অফ থিংস শব্দটি প্রবর্তন করেন। ধারণাটি বাস্তব জগতের বস্তু ও যন্ত্রকে সেন্সর এবং নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করার সঙ্গে সম্পর্কিত। ইন্টারনেট অফ থিংস এর সংক্ষিপ্ত রূপ আয়াত। এটি এমন একটি ব্যবস্থা যেখানে দৈনন্দিন বস্তু, যন্ত্র, যানবাহন বা চিকিৎসা সরঞ্জামে সেন্সর, চিপ ও যোগাযোগ ক্ষমতা যুক্ত করে ডেটা সংগ্রহ এবং আদান প্রদান করা হয়। সেন্সর তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, গতি, অবস্থান বা যন্ত্রের কার্যক্রম সংক্রান্ত তথ্য শনাক্ত করে। সংগৃহীত ডেটা নেটওয়ার্কের মাধ্যমে অন্য ডিভাইস, সার্ভার বা ক্লাউড ভিত্তিক ব্যবস্থায় পাঠানো যায়। স্মার্টফোনের মতো ডিজিটাল ডিভাইসে আগে থেকেই প্রক্রিয়াকরণ ও সংযোগের সুবিধা থাকে। অন্যদিকে গাড়ি, কৃষিযন্ত্র, স্টোরেজ ট্যাঙ্ক বা চিকিৎসা সরঞ্জামের মতো প্রচলিত বস্তুতে সেন্সর ও মাইক্রোচিপ যুক্ত করে সেগুলোকে সংযুক্ত ডিভাইসে পরিণত করা যায়। স্মার্ট কৃষিতে মাটির আর্দ্রতা পর্যবেক্ষণ, স্বাস্থ্যসেবায় রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, পরিবহনে যানবাহনের অবস্থান নির্ণয় এবং শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে আয়াত ব্যবহৃত হয়। ইথারনেট, ওয়াইফাই, ব্লুটুথ ও 5G এর মতো যোগাযোগ ব্যবস্থা আয়াত ডিভাইসের ডেটা বিনিময়ে সহায়তা করে। বহু ডিভাইস নেটওয়ার্কে যুক্ত থাকায় অননুমোদিত প্রবেশ,
ব্যক্তিগত তথ্য ফাঁস এবং ডেটা চুরির ঝুঁকি তৈরি হতে পারে। এই কারণে ডিভাইস যাচাইকরণ, এনক্রিপশন এবং নিয়মিত নিরাপত্তা হালনাগাদ গুরুত্বপূর্ণ। উৎস: 1. ব্রিটানিকা। 2. কম্পিউটার এবং অ্যাম্প, আইসিটি ক্লাউড লাইভ। প্রশ্ন: রূপ লাগি আখি ঝরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, পংক্তিদ্বয় মধ্যযুগের কোন কবির রচনা? সঠিক উত্তর: জ্ঞানদাস। ব্যাখ্যা: জ্ঞানদাস সম্ভবত 16 শতকে বর্ধমান জেলায় কবি জ্ঞানদাসের জন্ম। তিনি চণ্ডীদাসের কাব্যাদর্শ অনুসরণ করে এবং তার সঙ্গে নিজের মৌলিক প্রতিভার সমন্বয়ে রাধাকৃষ্ণের লীলাবর্ণনার মাধ্যমে মানবমানবীর শাশ্বত প্রেমবেদনার কথা ব্যক্ত করেছেন। তিনি ছিলেন চণ্ডীদাসের ভাবশিষ্য। তিনি ব্রজবুলি ও বাংলা ভাষায় পদ রচনা করেছিলেন, তবে বাংলা পদেই তার কৃতিত্ব বেশি। আবেগের সূক্ষ্ম কারুকর্ম ফুটিয়ে কথা ব্যক্ত করেছেন। চণ্ডীদাস ও জ্ঞানদাসের পদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আছে। জ্ঞানদাস ছিলেন শিল্পী, আর চণ্ডীদাস ছিলেন সাধক। জ্ঞানদাস রাধার বেদনাকে পরিস্ফুট করে তুললেও তাকে হর্ষোৎফুল্ল মিলন ব্যাকুলা সুরসিকা নায়িকা হিসেবে রূপ দিয়েছেন। জ্ঞানদাস চৈতন্য পরবর্তী কবি বলে ভাবের বৈচিত্র্য দেখিয়েছিলেন। ধর্মীয় সীমাবদ্ধতা অতিক্রম করে জ্ঞানদাস যে লিরিক প্রেমবেদনার বিশিষ্ট অনুভূতির রূপ দিয়েছিলেন তাতেই তার স্বাতন্ত্র্য লক্ষণীয়। জ্ঞানদাসের ভাষা সহজ, সরল, অলঙ্কারবর্জিত, কিন্তু প্রবল আবেগে পরিপূর্ণ। সেই সঙ্গে যুক্ত হয়েছে দার্শনিক তত্ত্ব ও মননশীলতা। বিরহের মর্মস্পর্শী আরতি ফুটে উঠেছে জ্ঞানদাসের কবিতায়। রূপ লাগি আখি ঝরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পীড়িতি লাগি ধীর নাহি বান্ধে। উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া। প্রশ্ন: 2026 সালের 8ম সাফ নারী চ্যাম্পিয়নশিপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তর: ভারত। ব্যাখ্যা: 2026 সালের 8ম সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2026, এসএএফএফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026, এটি সাফ নারী চ্যাম্পিয়নশিপের 8ম আসর। সময়কাল: 25 মে 6 জুন 2026। আয়োজক স্থান: মারগাঁও, গোয়া, ভারত। অংশগ্রহণকারী দেশ: 6টি। গ্রুপ এ: নেপাল, শ্রীলঙ্কা, ভুটান। গ্রুপ বি: ভারত, বাংলাদেশ, মালদ্বীপ। চ্যাম্পিয়ন: ভারত। রানার্স আপ: বাংলাদেশ। শীর্ষ গোলদাতা: আবেকা সিং, ভারত, 4টি গোল। সেরা খেলোয়াড়: এমভিপি: সানফিরা নংরুং, ভারত। সেরা গোলরক্ষক: পান্থই চানু এলাংবাম, ভারত। ফেয়ার প্লে পুরস্কার: নেপাল। উল্লেখ্য, 2022 ও 2024 সালে অনুষ্ঠিত ষষ্ঠ ও সপ্তম আসরের শিরোপা জেতে বাংলাদেশ। উৎস: সাফ ওয়েবসাইট। প্রশ্ন: চুজ দি অ্যান্টোনিম অফ মিউনিফিসেন্ট। সঠিক উত্তর: স্টিংই। ব্যাখ্যা: সঠিক উত্তর খ, স্টিংই। মিউনিফিসেন্ট অ্যাডজেক্টিভ, ইংলিশ মিনিং এক্সট্রিমলি জেনারেস, বাংলা মিনিং আনুষ্ঠানিক, দানবীর, মহাপ্রাণ। প্রদত্ত কোনো বস্তু পরিমাণে বিশাল কিংবা গুণগতভাবে অতুলনীয়। Given options: ক, obfuscate, verb, English meaning to make something less clear and more difficult to understand, usually deliberately, বাংলা meaning মনকে আচ্ছন্ন করা, বিভ্রান্ত বা হতবুদ্ধি করা। খ, stingy, adjective, English meaning not given or giving willingly, not generous, especially with money, বাংলা meaning কৃপণ স্বভাব, ব্যয়কুণ্ঠ। গ, taciturn, adjective, English meaning tending not to say very much in a way that seems unfriendly, বাংলা meaning অল্পবাদী, মৌন স্বভাব, বাকবিমুখ, মিতবাক। ঘ, careless, adjective, English meaning not giving enough attention and thought to what you are doing, so that you make mistakes, বাংলা meaning ব্যক্তি যত্নহীন, অসাবধান, অসতর্ক, অমনোযোগী, অনবধান। অপশন বিবেচনা করে দেখা যায় the antonym of munificent, stingy. More antonyms: miserly, parsimonious. Source: Oxford Learners Dictionaries, accessible dictionary by Bangla Academy. প্রশ্ন: What is the meaning of the word implicit? সঠিক উত্তর: suggested without being directly expressed. ব্যাখ্যা: The meaning of the word implicit is suggested without being directly expressed. Implicit, adjective, English meaning suggested without being directly expressed, বাংলা meaning আনুষ্ঠানিক। 1. Implicit in
ইশারা ইঙ্গিতে প্রকাশিত, নিহিত, চাপা। Example sentence: implicit in his speech was the assumption that they were guilty. These assumptions are implicit in his writing. Source: Oxford Learners Dictionaries, accessible dictionary by Bangla Academy. প্রশ্ন: রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? সঠিক উত্তর: অনুচ্ছেদ 93। ব্যাখ্যা: অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। সংবিধানের অনুচ্ছেদ 93 বলা হয়েছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা সম্পর্কে। 93(1) সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশনকাল ব্যতীত কোন সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন, সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতাসম্পন্ন হইবে। তবে শর্ত থাকে যে, এই দফার অধীন কোন অধ্যাদেশে এমন কোন বিধান করা হইবে না, ক, যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, খ, যাহাতে এই সংবিধানের কোন বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, অথবা গ, যাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোন বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়। অপরদিকে 91 অনুচ্ছেদ মন্ত্রিসভা গঠন, এই অনুচ্ছেদে মন্ত্রিসভা সংক্রান্ত বিধান বর্ণিত আছে। 92 অনুচ্ছেদ মন্ত্রীদের বেতন ও ভাতা, এই অনুচ্ছেদে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পারিশ্রমিক, সুযোগ সুবিধা এবং বেতন ভাতা নির্ধারণ সংক্রান্ত বিধান উল্লেখ আছে। 94 অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, এই অনুচ্ছেদে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিধান বর্ণিত আছে। উৎস: বাংলাদেশ সংবিধান। প্রশ্ন: শেষ সপ্তক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের সাহিত্য? সঠিক উত্তর: কাব্যগ্রন্থ। ব্যাখ্যা: শেষ সপ্তক কাব্যগ্রন্থ। শেষ সপ্তক রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দে রচিত একটি বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি 1935 সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্তপর্ব এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। শেষ সপ্তক গ্রন্থে রবীন্দ্রনাথের শেষ জীবনের বিষাদের সুর অনুভূত হয়। অতীত যৌবনের স্মৃতি, ক্ষুদ্র বিষয়াদির প্রতি আকর্ষণ, মৃত্যুর প্রতীক্ষা এবং জীবনের সার্থকতার কথা এতে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান কাব্যগ্রন্থগুলো হল মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপুট, সেজুতি, শেষ লেখা, উৎস: শেষ সপ্তক কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন: আহসান হাবিব রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর: অরণ্য নীলিমা। ব্যাখ্যা: অরণ্য নীলিমা উপন্যাস আহসান হাবিবের রচিত উপন্যাস। অরণ্য নীলিমা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1962 সালে। উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তার স্ত্রীর মনোজাগতিক সংকটে উপন্যাসের উপজীব্য। আহসান হাবিব আহসান হাবিব ছিলেন কবি ও সাংবাদিক। 1917 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে তার জন্ম। আহসান হাবিব আধুনিক কাব্যধারার কবি ছিলেন। তার কাব্যচর্চার শুরু বাল্যকাল থেকেই। সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে 1933 সালে স্কুল ম্যাগাজিনে তার প্রথম লেখা একটি প্রবন্ধ ধর্ম প্রকাশিত হয়। 1934 সালে তার প্রথম কবিতা মায়ের কবর পারে কিশোর ছাপা হয় পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে। তখন তিনি 10ম শ্রেণীর ছাত্র। এভাবেই তার সাহিত্যিক জীবনের শুরু। আহসান হাবিবের প্রথম কবিতার বই রাত্রি শেষ প্রকাশিত হয় 1947 সালে। মধ্যবিত্তের সংকট ও জীবন যন্ত্রণা আহসান হাবিবের কবিতার মুখ্য বিষয়। সামাজিক বাস্তবতা, মধ্যবিত্ত শ্রেণীর সংগ্রামী চেতনা এবং সমকালীন যুগযন্ত্রণা তার কবিতায় শিল্পসম্মতভাবে পরিস্ফুটিত হয়েছে। তার ভাষা ও প্রকাশভঙ্গিতে নাগরিক মননের ছাপ আছে। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি ইউনেস্কো সাহিত্য পুরস্কার 1961, বাংলা একাডেমি পুরস্কার 1961, আদমজী সাহিত্য পুরস্কার 1964, নাসির উদ্দিন স্বর্ণপদক 1977, 21 পদক 1978, আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার 1980 এবং আবুল কালাম স্মৃতি পুরস্কার 1984 লাভ করেন। আহসান হাবিব রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হল ছায়া হরিণ,
সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দুহাতে দু আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি। তার দুটি বিশিষ্ট উপন্যাস হল অরণ্য নীলিমা ও রানীখালের সাঁকো। তার কয়েকটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ: জ্যোৎস্না রাতের গল্প, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।